Today we will be discussing about writing task 2 এবং writing task 2 এর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। এই ক্লাসটা কমপ্লিট একটা ব্যাপার আছে যে রাইটিং এর আপনার দুইটা টাস্ক থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 2 এর যে ক্লাসটা আছে আজকের পরে আরো দুইটা ক্লাস হবে। ওই দুইটা ক্লাস যদি আপনারা না কমপ্লিট করেন তাহলে আর কি মানে ইটস নো ইউজ, মানে তাহলে আপনার পুরো টাস্ক 2টা কিন্তু কমপ্লিট হবে না। সো কিপ ইন মাইন্ড, আজকে যেমন কি বৃহস্পতিবার ক্লাস হচ্ছে, সামনের রবিবার এবং মঙ্গলবার আমরা কি করব, ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করব বা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করব। ওকে, সো আইএলস এর আমরা আপনার কি হচ্ছে হলো রাইটিং টাস্ক 2 নিয়ে আমরা কি করতেছি, ক্লাস করা শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রায় 40 মিনিটসের মতো আমাদের টাইম অ্যালট করা থাকে। যেমনটা আপনার পুরো টাইম কত 60 মিনিটস, কিন্তু পুরো টাইম 60 মিনিটস হওয়ার পরেও আমাদের যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে পুরোটাই কিন্তু আপনার কিছু 60 মিনিটস আমরা কিন্তু এটার জন্য ইউজ করতে পারি না। আমাদের 20 মিনিট হচ্ছে টাস্ক 1 এর জন্য বলা হয়, আর 40 মিনিট আমরা কিসের জন্য ইউজ করতে বলা হয়, টাস্ক 2 এর জন্য। আচ্ছা, অ্যান্ড এইটা একটা এসে রাইটিং টাস্ক, এটা মেনলি কি থাকে, এটা একটা এসে রাইটিং টাস্ক থাকে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আমরা এমনভাবে আপনার কিছু শিখবো জিনিসটা। আজকের ক্লাসে আমরা হচ্ছে শুধুমাত্র যে ইউনিফর্ম স্ট্রাকচার আছে আর ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা কিভাবে লেখা যায় সেটার দিকে খেয়াল রাখবো। এরপরে যে বেসিক ধারণা আছে যে প্রত্যেকটা টাইপ অফ এসে কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আর কি, পরের দুইটা ক্লাসে। আমরা মোরলেস আমরা প্রায় 9টা টাইপের এসে দেখবো, মানে আপকামিং ক্লাসগুলোতে, মানে পরের দুইটা ক্লাসে। সেখানে আমরা দেখবো যে কোন ধরনের টাইপের এসেতে কোন ধরনের আমার কনভারসেশন বা কোন ধরনের ব্যাখ্যা বা এক্সপ্লানেশন, ডেসক্রিপশন অর লজিক ওয়াইজ কিভাবে সাজাতে হয় এটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, মিনওয়াইল আমরা এখানে ফোকাস করি। এখন এখানে দেখেন আমরা কিভাবে স্কোর পাইতে পারি, আপনার কি হলো রাইটিং এর আমরা কিভাবে স্কোর পেয়ে থাকি। প্রথম যে জিনিসটা ছিল টাস্ক অ্যাচিভমেন্ট ছিল টাস্ক 1 এর ক্ষেত্রে, এখানে হচ্ছে টাস্ক রেসপন্স। নাও হোয়াট ইজ টাস্ক রেসপন্স? টাস্ক রেসপন্সটা হচ্ছে ধরেন আপনি ঠিকমতো রেসপন্স করছেন কিনা, কোশ্চেন যেটা দেওয়া হয়েছে ঠিকমতো রেসপন্স করছেন কিনা। সাপোজ আপনাকে দিচ্ছি চিমটি, আপনি বলতেছেন হে স্যার গুতু গুতু লাগে, আর ধরেন আপনাকে দিচ্ছে কাতু কুতু, আপনি বলছেন ও স্যার ব্যথা লাগে। ইজ ইট কারেক্ট রেসপন্স? নো। সো কাতুকুতু দিলে হাসি পাওয়ার কথা আর চিমটি দিলে ব্যথা পাওয়ার কথা। সো যেখানে যে ধরনের কোশ্চেনে সেই ধরনের রেসপন্স আপনাকে করতে হবে। সাপোজ আপনাকে কোশ্চেন দেওয়া হয়েছে, মানে ইউ হ্যাভ বিন আস্কড টু রাইট অ্যাবাউট কুমিরের রচনা, কথার কথা। এখন আপনি কি করতেছেন, আপনি কুমিরের রচনা পারেন না, তো আপনি কিভাবে লেখা শুরু করলেন, এইভাবে লেখা শুরু করছেন। কুমির ছিল নদীতে, নদীর পাশে ছিল বাড়ি, বাড়িতে ছিল গোয়াল, গোয়ালে ছিল বাঁধা গরু, গরুর ছিল দুটি শিং এবং লেজ ছিল খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। এখন গরুর রচনাকে আপনি কি করছেন, কুমিরের রচনার মধ্যে ঢুকাইতেছেন। এখন আপনাকে যখন খাতা দেখতে গেছে তখন টিচার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তুমি কুমিরের রচনা কই লিখছো, তুমি তো লিখছো গরুর রচনা। না স্যার, ওই যে কুমির সামনে আছে। জাস্ট বিকজ কুমির সামনে আছে তাইতে কিন্তু এটা পুরোটা কিন্তু কুমিরের রচনা হয়ে যাবে না। এটা কি হবে, এটা কিন্তু আপনাকে চলো মানে ইটস নট প্রপারলি ডান। তো আমাদেরকে কি করতে হবে, যেই রচনাটা যেটা দিল সেটা প্রশ্নটা ঠিক মতো পড়তে হবে অলওয়েজ। মানে একটা কথা বলি, একটা ভালো এক্সামিনেশন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি করা, আপনার কি হলো প্রশ্নটা ঠিক মতো আগে বুঝতে পারা। আপনি প্রশ্ন বুঝে যান, প্রশ্নটাকে অ্যানালাইসিস করে নেন, আপনার অর্ধেক পরীক্ষা আপনি ওইখানেই মানে পার করে ফেলছেন। বাকি অর্ধেকের মধ্যে সিস্টেম হচ্ছে কি লেখা বা বলা বা পারফর্ম করা, আর বাকি আর লাস্ট যে 25% থাকে সেটা হচ্ছে আপনার মেরিট। তো আমি মনে করি মেরিটের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে বুঝ হওয়া, মানে আন্ডারস্ট্যান্ডিং। যার যত আন্ডারস্ট্যান্ডিংটা প্রপার হবে সে তো সামনে কি করতে পারবে, এটা প্রপারলি আগাইতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এখানে এই জিনিসটা দেখি, টাস্ক রেসপন্সের পরে কি আসতেছে, আপনার কি ছিল বাকি যে জিনিসগুলো ওগুলো মোটামুটি আমরা আগেই করে আসছি। এরপর কি ছিল, কোহেরেন্স অ্যান্ড কোহিশন, তারপরে হচ্ছে যে লজিক মেনটেন করে প্যারাগ্রাফগুলো সাজাচ্ছি কিনা, তারপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, lexical resources and grammatical range and accuracy.
আচ্ছা, এই জিনিসগুলো মোটামুটি আমরা সবকিছু জানি। তবে ওয়ার্ড লিমিটের একটা ব্যাপার আছে। নট লেস দ্যান মানে 250 ওয়ার্ডস। আপনার মিনিমাম কত ওয়ার্ডস লিখতে হবে? 250 ওয়ার্ডস লিখতে হবে। তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের 250 ওয়ার্ডস এর জায়গায় আমাদের মিনিমাম ওয়ার্ড লিমিট কত? 250 ওয়ার্ডস। আমরা 250 ওয়ার্ডস এর জায়গায় আমরা মিনিমাম আপনার কি হলো 310 থেকে 320 ওয়ার্ড লেখার চেষ্টা করব। মিনিমাম কত? 310 থেকে 320 ওয়ার্ড লেখার চেষ্টা করব। মানে আমাদের মিনিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 250 ওয়ার্ড, বাট আমরা কতটুকু লেখার চেষ্টা করব? 310 থেকে 320 ওয়ার্ড লেখার চেষ্টা করব। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা এখানে চলে আসতেছি যে কোনটা? গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল ভাবে আপনাকে কারেক্ট হইতে হবে। রেঞ্জ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করা সবকিছু। এটা যেহেতু আপনার টাস্ক 1 এ আলোচনা করছি, এজন্য আর এই 3টা আলোচনা করলাম না আরকি। বুঝতে পারছে? আচ্ছা। এখন জিনিসটা হচ্ছে যে মানে এখানে একটা ব্যাপার আছে। টাস্ক 2 ক্যারিজ ডাবল ওয়েট অর মার্ক, যেটাই বলি না কেন, ওয়েট দেন টাস্ক 1। মানে টাস্ক 2 কি করে? টাস্ক 1 এর তুলনায় ডাবল মার্ক ক্যারি করে। অ্যান্ড এটা কিভাবে করে? সাপোজ আপনি টাস্ক 1 এ পাইলেন এক্স, টাস্ক 2 তে পাইলেন ওয়াই আউট অফ 9। মার্কিংটা এভাবে ডিস্ট্রিবিউশন হবে এক্স প্লাস 2y ডিভাইডেড বাই 3 আউট অফ 9। মানে আপনি পাইলেন ধরেন 6 আউট অফ 9, এখানে পাইলেন 7 আউট অফ 9। তাহলে মার্কটা কিভাবে কাউন্ট হবে? 6 যোগ 7 গুণ 2 ডিভাইডেড বাই 3 আউট অফ 9। মানে আপনার কি ছিল 7 গুণে 14 আর 6 কত? 20 ডিভাইডেড বাই 3 আউট অফ 9। তারপরে আপনার কি হলো, কিন্তু সমস্যাটা কোথায় হয় দেখেন। সমস্যাটা হয়েছিল এখানে। ধরেন কথার কথা আপনি এখানে 6 আউট অফ 9 ই পাইছেন, কিন্তু এখানে পেয়ে বসলেন 5 আউট অফ 9। ইন দ্যাট কেস আপনার কি হলো ঘটনা? আপনি এটাকে কি বলে, যে 6 প্লাস 5 গুণ 2 বাই 9, তাহলে কি হয়ে গেল? এখন কি হয়ে গেল? 5 গুণে 10 আর কত 6 কত 16, 16 ডিভাইডেড বাই 3 আউট অফ 9। এখন দেখেন 16 ডিভাইডেড বাই 3 আর 20 ডিভাইডেড বাই 3 কিন্তু সেম জিনিস না। এখানে আমি পেয়েছি 7, এখানে হয়ে গেছে 5। আপনার মনে হতে পারে স্যার মাত্র 2 তো কম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেইন হিসাবে কত 4 কমে যাচ্ছে। সো অলওয়েজ রিমেম্বার আপনার কিছু হলো যে আপনার টাস্ক 2 কিন্তু বেশি মার্ক ক্যারি করে। স্যার তাহলে কি আমাদের একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 চিনেছি ভাই। জি 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 বলেন। না ভাই, এখন তো ক্লাসে। আমি আপনাকে ভাই কন্ট্যাক্ট করবো। আমি কন্ট্যাক্ট করবো। আমার যখন প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ। জি 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 আমি আমি ফোন করবো। ওকে, থ্যাংক ইউ। কি লেগেছে কথা কইলাম। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? সো অলওয়েজ রিমেম্বার দ্যাট মার্কিং ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড টাস্ক টু ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বেসড অন ইউর টাস্ক টু আপনার এক্সামের রাইটিং এর স্কোর অনেক ভালো হইতে পারে, অনেক ভালো আসলে অ্যাচিভ করাটা একটু কঠিন বাংলাদেশের ক্ষেত্রে, অথবা একেবারে বিচ্ছিন্ন হতে পারে। এখন বলতে পারেন যে স্যার অনেক ভালো বলতে কি বোঝান? অনেক ভালো বলতে আমি মনে করি 7+। রাইটিং এ 7++ পাওয়া মানে ইটস নট এ জোক। 6.5 6 মোটামুটি ভালো, সিরিয়াসলি ভালো। আর অ্যাক্সিডেন্ট ঘটে যখন আপনি রাইটিং এ 5.5 পেয়ে বসেন, বা মানে আপনার কিছু হলো 6টা অ্যাক্সিডেন্ট না, 6টা হলো কানের পাশে দিয়ে গুলি যাওয়া আর কি। মানে আমার ক্ষেত্রে যেটা মনে হয়। তবে বাংলাদেশে আমরা যেভাবে পড়াশোনা করছি বা বর্তমান পড়াশোনা যা গেছে, সেখানে 5.5 পাওয়াটা হলো মানে আমি দেখতেছি ইদানিংকালে স্টুডেন্টদেরকে 5.5 পাইতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু 5.5 পেয়ে তো তেমন কোনো লাভ হয় না। অ্যাটলিস্ট আপনার 6 থাকলে বলতে পারবেন যে একবার ফাইন, ইটস মানে ফুল কমপ্লিট। আর সবচেয়ে ভালো হয় যে 6.5 মানে নো ব্যান্ড লেস দেন 6। এই স্কোরটা যদি সবার থাকে মোটামুটি ওইটা দিয়ে অনেক কিছু করা যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর দ্যান দ্যাট, তাহলে আপনার কিছু অনেকগুলো স্ট্রাকচারের ব্যাপার আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কি। দেখেন, স্কোর আপনি কিভাবে পাবেন সেটার আগে নির্ভর করবে। আচ্ছা, স্কোরের কথা বাদ দেন, আপনি একটা বিল্ডিং চিন্তা করেন। একটা বিল্ডিং কত মজবুত বা শক্ত হবে বা কত লম্বা আপনি করতে পারবেন, কত হাই করতে পারবেন, সেটা নির্ভর করবে তার কিসের উপরে? বেস, ফাউন্ডেশনের উপরে।
এখন আপনার ফাউন্ডেশন ইংলিশ যদি ভালো না থাকে, আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি ভালো না হয়, আপনার এটা প্র্যাকটিসটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে ইটস বিট টাফ। এই জন্য বলবো যে রেগুলার পড়াশোনার মধ্যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যে পড়াশোনাগুলো হয়েছে সেগুলো একটু মোটামুটি রিভাইজের মধ্যে রাখেন। সিন্স এখানে বলতে গেলে ওই ৫ জন সবাই আমার গ্রামার স্টুডেন্ট। হ্যাঁ, ৫ জনই আমার গ্রামার স্টুডেন্ট, মানে গ্রামার কোর্স করে আর কি। তো এইটা আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখতেছি যে কিভাবে আমরা এটা নিয়ে ডিল করব বা কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছিল টাইম নিয়ে একটু কথা বলি। টাইম আমরা কিভাবে ইউজ করব? টাইমটা আমরা যেভাবে ইউজ করি না কেন, না জায়গা আছে, টাইম হচ্ছে হলো কত আমাদের 40 মিনিটস না? কথা হচ্ছে যে এই 40 মিনিটসের মধ্যে আমরা কিভাবে কি করব? প্ল্যানিং। প্ল্যানিং এর জন্য রাখেন 6 to 7 মিনিটস। স্যার করছেন কি? এতক্ষণ সময় তাকায় তাকায় কাটায় দিব? এটাকে তাকায় তাকায় কাটানো বলে না। আপনাদের পরীক্ষার হলে আপনাদের কাছে একটা সিঙ্গেল শিট আর মানে পেন্সিল দিবে। আপনি চাইলে সেখানে কি করতে থাকবেন? নোট করতে থাকবেন। শুধুমাত্র তাকায় তাকায় তো মনে মনে নোট করে লাভ নাই। আপনি কোথায় কিভাবে লিখবেন, কোন প্যারাগ্রাফটাকে কিভাবে সাজাবেন, কোন প্যারাগ্রাফের পরে কোন জিনিসটাকে আনবেন, এই সব জিনিস কিন্তু আপনাদের কি করতে হবে, গুছাইতে হবে। অ্যান্ড যে এটা প্রপারলি গুছাইতে পারবে তার কিন্তু সাজানোর প্রসেসটা, তার কিন্তু দেখেন মানে বলে না যে যুদ্ধে মানুষ কখন জিতে, যুদ্ধে মানুষ জিতে যায় যখন তার প্ল্যানিং ভালো হয়, ঠিক আছে? যেমন আপনার নেপোলিয়ন বোনাপার্টের নাম তো শুনছেন। নেপোলিয়ন বোনাপার্ট লাইফে একটা যুদ্ধেই হারছে, ওয়াটারলুর যুদ্ধে। কেন? কারণ ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনা মানে ব্রিটিশ সেনাবাহিনী আপনার হচ্ছে হলো আধা ঘন্টা না 6 মিনিট মানে কিছুক্ষণ আগে, তার আগে আপনার যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারছে। ঠিক তেমনি আপনার প্ল্যানিং যদি ভালো হয়, আপনি যদি টাইম ওয়াইজ আপনি যদি গুছায় নেন, তখন আপনার রাইটিংটা কি হবে, ভালো হবে। কারণ আপনি চিন্তা করবেন লিখবেন, চিন্তা করবেন লিখবেন, তখন কিন্তু এটা কিন্তু প্রপার রাইটিং হবে না। সো আপনি মনে মনে কি করবেন, স্ট্রাকচারটা দাঁড় করে নোট নেবেন যে এইটার পরে এইটা লিখবো, এই লজিকে এইটা এই এই মানে কিওয়ার্ডসগুলো ইউজ করব, এখানে আমার এই পয়েন্টসগুলো রেডি রাখা দরকার। অ্যান্ড দেন কি করেন, আপনার কি হচ্ছে রাইট মানে ধুমায় টাইপ করেন, 30 থেকে 32 মিনিট কি করেন, ধুমায় টাইপ করেন। অ্যান্ড দেন চেক। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে এটা আপনারা মিনিমাম 2 to 3 মিনিটস কি করেন, সেভ করার চেষ্টা করেন। মানে ওভারঅল 60 মিনিটসের মধ্যে 2টা টাস্ক মিলায়ে 5 মিনিটের মতো আপনারা কি করবেন, সেভ করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এইবার যে জিনিসটা নিয়ে বলতেছি যে হাউ শুড উই বিল্ড আপ আওয়ার স্ট্রাকচার, যে আমাদের লেখার স্ট্রাকচারটা আমরা কিভাবে বিল্ড আপ করবো। সো প্রথমে যে জিনিসটা আসতেছে এটা কি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা কি ইন্ট্রোডাকশন। একটা এসে লিখতে গেলে প্রথমে কি লাগে, ইন্ট্রোডাকশন। তারপর কি লাগে, বডি প্যারাগ্রাফ। আমরা এটাকে এখন থেকে কি বলবো, বিপি বলবো। কি বলবো, বিপি। সহজে বোঝার জন্য বিপি বলবো। এটা হচ্ছে বিপি 1, এটা হচ্ছে বিপি 2, এটা হচ্ছে বিপি 3, এটা হচ্ছে কনক্লুশন। হুম, তাহলে আর লেখার সময় থাকে না তো। ওইটা তো টাস্ক 1, আমরা এখন টাস্ক 2 আলোচনা করতেছি। না ওই যে দেখেন বডি প্যারাগ্রাফ 3 পাশে কি লিখছে, এটা আবার 9টা ধরনের এসে শিখবো, তো সেই দিন আমরা ক্লাসে আলাদা করে দেখাবো যে এক একটা এসেতে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে? আমি দেখাই দেবো কোনটাতে কতটুকু লিখবেন। এবং হ্যাঁ বাবা, শুরুই করিনি এখনো বোঝানো, ঠিক আছে?
এই জন্যই বলছি যে সামনের সবগুলো ক্লাস মানে এরপরে 2টা ক্লাস আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যান্ড কনক্লুশনের পাশে কি হচ্ছে, আমরা কি লিখবো? কনক্লুশনের পাশে লিখবো হচ্ছে, কনক্লুশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, it must be a good and completed one. Completed one. It must be a good and completed one. মানে তাহলে দুইটা জিনিস। এক, তাহলে আমাদের টোটাল কয়টা প্যারাগ্রাফ আমরা লিখবো? একটা আইডিয়াল এসেতে 4টা থেকে 5টা টোটাল প্যারাগ্রাফ থাকে, ইনক্লুডিং ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। মানে একটা আইডিয়াল এসে বলতে কি, একটা আদর্শ এসের স্ট্রাকচারে আমরা কি বলতেছি তাহলে? মানে মোরলেস তাহলে টোটাল কয়টা প্যারাগ্রাফ থাকে? সরি, 5টা প্যারাগ্রাফ থাকবে বা 4টা প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে হলো একটা প্যারাগ্রাফের মানে সাধারণত টাস্ক টু দেখতে কেমন লাগে আপনি এইভাবেও দেখতে লাগতে পারে, বা সাধারণত এইভাবেই কোশ্চেনটা থাকে। আমাদের আলাদা একটা রাইটিং কর্নার বক্স থাকে, আমরা কি করি, ওই বক্সটাতে আমরা লিখি। যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা আমি একটু বলি। আমরা কি করি, এই যে বক্সের যে অংশটা আছে, এটা পাইলেই আমরা জাস্ট কোনো রকম এতটুকু পরে আমরা ধুমায় লেখা শুরু করি। এভাবে করা যাবে না। তাহলে কি করতে হবে, আগে বুঝতে হবে যে কোনটা কি জিনিস। আইএলস এর টাস্ক 2 এর যে কোশ্চেনটা থাকে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে, দুইটা পার্টে ডিভাইড করতে পারি। এইটা হচ্ছে হলো আমার পার্ট 1। তাহলে কোশ্চেনের প্রথম অংশটাকে আমরা এরকম কি বলি, পার্ট 1। আর এইটাকে, এটা হচ্ছে হলো আমার পার্ট 2। এখন আমি একটু যদি বলি, এই যে পার্ট 1 যেটা আছে, এই পার্ট 1টাকে বলা হচ্ছে হলো টপিক পার্ট। এটাকে কি বলে? টপিক পার্ট। টপিক পার্ট মানে কি? এখানের উপরে নির্ভর করে যে আপনার কিছু হলো কোন টপিকের উপরে আপনি এসেটা ডেভেলপ করতেছেন, আপনি আপনার এসেটা কোন টপিকের উপরে ডেভেলপ করতেছেন সেটা নির্ভর করে। তাই আমরা এখানে বলতে পারি যে আপনার কি হচ্ছে হলো, এটার উপরে তাহলে কি নির্ভর করে? প্লট অফ দ্য এসে। এসেটা কোন প্লটে বা কোন গল্পের উপরে বা কোন পটভূমির উপরে লেখা হচ্ছে সেটা নির্ভর করে পার্ট 1 এর উপরে। পার্ট 2 কে আমরা বলে থাকি, কোশ্চেন পার্ট। এটাকে আমরা কি বলি? কোশ্চেন পার্ট। তার মানে কি? তার মানে এইটার উপরে নির্ভর করে টাইপ অফ দ্য এসে। ওই যে বলতেছি না বারবার যে 9টা ডিফারেন্ট টাইপ অফ আমরা এসে দেখব, টাইপ অফ দ্য এসে। তাহলে এটার উপর কি নির্ভর করছে? পার্ট 2। যেমন আপনি দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক বোথ ইন দেয়ার প্রফেশনাল লাইফস অ্যান্ড ইন দেয়ার পার্সোনাল লাইফস। ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং রিস্ক আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? যেমন এই যে এখানে যে কোশ্চেন পার্টটা আছে না, পার্ট 2, এই কোশ্চেনটা এইভাবেও হতে পারে, নাও ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস অ্যান্ড প্লিজ গিভ ইউর অপিনিয়ন। এই কোশ্চেনটা এমনও হতে পারে, নাও ডিসকাস দি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। মানে সোজা কথা, একই পার্ট 1 এর আমরা কিন্তু বিভিন্ন টাইপের কি কোশ্চেন ফেস করতে পারি। সমস্যাটা কোথায়? মানুষজন কি করে, সময় নেই, তাদের অনেক লিখতে হবে, অনেক পড়তে হবে, কি করে, শুধুমাত্র পার্ট 1 করে কি করে, ধরো তক্তা মারো ব্রেক, দোমা দাম লেখা শুরু করে। তারপর লেখা মাঝপথে এসে দেখি কি, এ কি, এটা এরকম কেন, আমি তো এরকম লিখতেছি, হ্যাঁ আমি তো ভুল স্ট্রাকচারে লিখে ফেলছি। এখন জিনিসটা হচ্ছে, ইউ হ্যাভ টু বি অলওয়েজ কেয়ারফুল। আপনি কি লিখতেছেন না লিখতেছেন, এটার ব্যাপারে আপনাকে সবসময় কি থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। কেন? কারণ কেয়ারফুল থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন স্ট্রাকচারে কতটুকু লিখতে হবে, কোন স্ট্রাকচারে কতটুকু গুছাইতে হবে। সো এই জিনিসগুলো রেফার করবে যে আপনাকে কতটুকু সুন্দর করে গুছায় আপনি লিখতে পারবেন, কতটুকু সুন্দর করে গুছায় আপনার প্রেজেন্টেবল একটা স্ট্রাকচারে আপনি দিতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় আপনার কিছু হলো একটা ইম্পর্ট্যান্ট। একটা মিনিট। আচ্ছা, সো সবসময় মনে রাখবেন যে আপনাকে হচ্ছে হলো কোশ্চেন অ্যানালাইসিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার কোশ্চেন কোনটা। কারণ এই কোশ্চেন পার্টটা মানে পার্ট 2 এর উপর নির্ভর করবে কি, টাইপ অফ দ্য এসে। স্যার তাহলে কেমনে বুঝবো কোনটা কি টাইপের এসে?
এইটা বললাম না, ওই যে সামনের 2টা ক্লাসে কি করতে হবে, আমাদের আসতে হবে। তাহলে আজকের ক্লাসে কি হবে? আজকের ক্লাসে আমরা এখন শুরু করবো ইন্ট্রোডাকশন নিয়ে, মুসাফিদের শুরু করবো। কি করবো? ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আজকে আমরা সোজা কথা একটা সুন্দর করে একটা ইন্ট্রোডাকশনকে কি করব, আমরা ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, সো দেখেন, আমার হাতের লেখা না বুঝতে পারলে আমাকে বলবেন। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন একটা বড় বক্স দিছি, ইট মিনস হোয়াট? একটা প্যারাগ্রাফ না, একটা সিঙ্গেল প্যারাগ্রাফ না। আচ্ছা, 1 to 2 সেন্টেন্সেস লিখেন। One long sentence which is the undetachable part of introduction, and here we announce how the essay will be. আনডিটাচেবল পার্ট মানে কি? অবিচ্ছেদ্য অংশ। বুঝতে পারতেছি কথাটা? আনডিটাচেবল পার্ট মানে কি? অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, তার মানে এইটা কিন্তু ইন্ট্রোডাকশন মানে কিন্তু এখানে 3টা বক্স হয়ে গেছে না, আবার 3টা প্যারাগ্রাফ না, এটা কিন্তু কি পুরাটাই একসাথে। কারণ দিন শেষে পুরো ইন্ট্রোডাকশনটা কি একটা সিঙ্গেল প্যারাগ্রাফ। সিফাত, আচ্ছা, তো এখন আমরা এটা তো বুঝতে পারছি যে এটা কিন্তু পুরোটা একটা প্যারাগ্রাফ। ওকে, এখন আমরা সহজে বোঝার জন্য আমরা একটা সহজ টপিক নিয়ে আমরা আজকে অ্যানালাইসিসটা শুরু করব। সো লেটস টেক আ ভেরি কমন টপিক, লাইক এরকম এরকম আমরা লিখতে পারি দ্য, আচ্ছা এটা অন্য কলম দিয়ে লিখি, দ্য ট্রাফিক situation in Dhaka is very much disturbing for the people living there. Do you agree or disagree? এটা হচ্ছে হলো আমার কি টপিক পার্ট, আর এটা হচ্ছে হলো আমার কোশ্চেন পার্ট, মনে আছে না? আচ্ছা, এখন কথাটা হচ্ছে হলো টপিক ডিফাইন জিনিসটা কি? টপিক ডিফাইন জিনিসটা হচ্ছিল প্রথমে আমাদের কি করতে হবে, একটা টপিক ডিফাইন ডেভেলপ করতে হবে, এবং টপিক ডিফাইনে আমার 1 to 2 সেন্টেন্সেস আমরা কি করব, প্রসেস করব। কয়টা সেন্টেন্স? 1 to 2 সেন্টেন্সেস। আচ্ছা, এই যে মানে টপিক ডিফাইন জিনিসটা কি, ছোটবেলায় এখানে সৃজনশীল জেনারেশন কে কে আছেন?
আচ্ছা, সৃজনশীল পাও নাই? ক খ গ ঘ প্রথমটা ছিল না যে মানে কি, বাট আমাদের যেমন আমাদের ক্ষেত্রে সৃজনশীল ছিল না, আমরা লিখতাম যে টিকা লিখো বা ব্যাক মানে ই করো। তো টপিক ডিফাইনটা হচ্ছিল প্রথমে টপিক ডিফাইন করা, মানে আপনার কি ছিল যে এখানে যে অ্যাবসোলুট যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেই টপিকটাকে কি করা, বের করা। যেমন বলেন তো, এই যে এখানে যে টপিক পার্টটা আছে এখানকার সবচেয়ে মেইন কিওয়ার্ড কি, মানে অ্যাকচুয়ালি কিসের কি নিয়ে কথা হচ্ছে? এক্স্যাক্টলি, সোয়াব ইজ কারেক্ট। যে আমার এখানে ঢাকা ট্রাফিক না, আমার এখানে মেইনলি কথা হচ্ছে ট্রাফিক বা ট্রাফিক সিচুয়েশন। যেমন এই কোশ্চেনটি বলেন তো আপনার কি হচ্ছে হলো মেইন ওয়ার্ড কোনটা বা কিওয়ার্ড কোনটা, মানে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, টেকিং রিস্ক। এই যে টেকিং রিস্ক নিয়ে কথা হচ্ছে, যেখানে কি রিস্ক টেকিং নিয়ে কথা হচ্ছে। আমরা যদি এমন করে আরো কতগুলো কোশ্চেন দেখি, যেমন এখানে কি নিয়ে কথা হচ্ছে? না, না, এই যে সময় যে মানে স্পেন্ডিং আওয়ার্স অন স্মার্টফোন। আপনার কি এটা জিনিস খেয়াল করছেন, আমি যে আপনাদের প্রশ্ন বুঝতে বোঝানোর যে ট্রাই করতেছি, পরীক্ষার হলে এই কাজটা কি করতে হবে, কার করবে? মানে কিন্তু শীর্ষ থাকবে না। আচ্ছা, যেমন এইটা একটা বড় টপিক দেখছেন, এটার টপিক পার্টটা কতখানি, অনেকখানি পড়েন। Some people believe that professionals such as doctors and engineers should be required to work in the country where they did their training. Others believe they should be free to work in another country if they wish. এটা অ্যাকচুয়ালি এটা একটু মানে মানে একটু বড় কিওয়ার্ড, মানে এটা টপিকটা মেইন টপিকটা কি আছে, প্রফেশনালস ওয়ার্কিং ইন দেয়ার ওন কান্ট্রি অর ওয়ার্কিং আউটসাইড দেয়ার ওন কান্ট্রি। ব্যাপারটা হলো এরকম। মেইন টপিকটা কিন্তু এটা না যে মানে ট্রেনিং করে বা কাজ করে, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে হলো যে সব জায়গায় কাজ করতে পারবে কি না, মানে প্রফেশনাল পার্সন সব জায়গায় কাজ করতে পারবে কিনা সেইটা কি করা হচ্ছে, এখানে চিন্তা করা হচ্ছে বা বিচার করা হচ্ছে। এটা হলো ব্যাপার। তাহলে আমাদের এখানে যেমন আমাদের এইটা যেটা টপিক ছিল সেটা কি, ট্রাফিক সিচুয়েশন ইন ঢাকা, ইন মানে কি, মানে ইটস ভেরি মাচ ডিস্টার্বিং ফর দ্য পিপল লিভিং দেয়ার, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা হলো আমার কোশ্চেন। টপিক ডিফাইন আমরা কি করব, আমরা কাকে আগে ফোকাস করে লেখা শুরু করব? ট্রাফিক। আমরা এইভাবে লিখতে পারি, মানে আমাদের কোশ্চেনটা আমরা এইভাবে লিখতে পারি, আপনারা মানে এভাবে চিন্তা করতে পারেন। শুনেন আমি এটাকে মানে পড়ে পড়ে মানে আমি বলার চেষ্টা করি। Traffic system of Dhaka city is very much important for the people living over there because based on it they need to commute from one place to another. মানে কি বললাম কথাটা, যে ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম ঢাকাবাসীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপরে বেস করে তারা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউট করে। এটা হচ্ছে টপিক ডিফারেন্ট। জাস্ট আমরা কি করলাম যে ট্রাফিক সিচুয়েশনের যে ব্যাপারটা, যে ঢাকা ট্রাফিক সিস্টেমটা কি, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই জিনিসটাকে কি করলাম, জাস্ট আপনার গুলো ডিনোট করলাম, মানে এসে শুরু করলাম। অনেকে কি করে প্রথমেই শুরু করে আপনার কি হচ্ছিল মানে কোনো রকম লেখা শুরু করে, আই এগ্রি উইথ দ্য ডিস্টারবেন্স অফ ঢাকা ট্রাফিক সিস্টেম, অথবা নাও আই এম গোয়িং টু ডেসক্রাইব অ্যাবাউট দ্য প্লেস। নো, আমরা এভাবে করবো না। আমরা একটা স্টেপ বাই স্টেপ, আমরা সোজা কথা টোটাল চারটা থেকে পাঁচটা বাক্য কি করব, আমরা লেখার চেষ্টা করব। কিসের জন্য? আমাদের ইন্ট্রোডাকশনের জন্য। যখন টপিক ডিফাইনটা হয়ে গেল, এরপরে কি আসতেছে, টপিক এক্সপ্যানশন। যে টপিক এক্সপ্যানশনটা কি, এখন টপিক এক্সপ্যানশনটা লেখার আগে এখানে একটা ব্যাপার আছে। টপিক এক্সপ্যানশনের মধ্যে আমরা যে টপিক ডিফাইনটা দিলাম ওই রিলেটেড কথা কি করব আমরা এখন, এক্সপ্যানশন মানে কি, ব্যাখ্যা করা, বড় করা। কিন্তু এই ব্যাখ্যা করার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। যদি এইটা এই ধরনের এসে হয়, যদিও আমরা এটা পরের ক্লাসে আবার ডিসক্রাইব করব, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি এই টাইপের কোশ্চেন হয়, তখন আমার কিন্তু এই টপিক এক্সপেনশনের ভিতরের কথাটা কিন্তু আপনি কি এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন সেটার উপর কি করতে হবে, নির্ভর করতে হবে। আর এই ডিসিশনটা আমরা কোথায় নিয়ে আসবো, এই যে প্ল্যানিং করার সময়, যে আমরা কি এটাকে এগ্রি করবো না ডিসএগ্রি করবো। এখন ঢাকা ট্রাফিক সিস্টেম কি ডিস্টার্বিং, ইয়েস অর নো? মানে এগ্রি মানে অবশ্যই কি করতেছি আমরা, এগ্রি করতেছি। তাহলে আমার সেই যে নেগেটিভ ভাইবটা, মানে আপনার ঢাকা ট্রাফিক সিস্টেমটা কি নেগেটিভ, মানে ঢাকা ট্রাফিকের কি আছে, নেগেটিভ ইস্যুস আছে। তাহলে ওই যে একটা আমাদের যে একটা ক্ষোভ, উষ্মা, রাগ, এই জিনিসটা কি হবে, ডিফাইনটা এরকম আসবে।
ফার্স্টে আমরা এরকম আসতে পারি, লিখতে পারি, প্রথম যে সেন্টেন্সটা লিখলাম যে ঢাকা ট্রাফিক সিস্টেম ইজ ইম্পর্টেন্ট ফর দ্য পিপল লিভিং হিয়ার বিকজ দে নিড টু কমিউট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বেসড অন ইট। এখন আমরা এখন কি করি, নেক্সট বাক্য শুরু করতেছি। ফ্রম ওয়েকিং আপ ইন দ্য মর্নিং টু গোয়িং টু দ্য বেড টিল নাইট, Dhaka people needs to do a lot of activities in their regular life. But with the number of increasing people, the number of vehicles are also rising on the streets. This is making the traffic system malfunctional and chaotic. Malfunctional and chaotic, এই দুটি কি নেগেটিভ ওয়ার্ড না? যে আমি দেখেন কথাটা কি বললাম, যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ঢাকার মানুষদের বিভিন্ন ধরনের কি করতে হয়, অ্যাক্টিভিটিস করতে হয়। আর এই অ্যাক্টিভিটিস গুলোর জন্য তাদেরকে কি করতে হয়, বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়। কিন্তু মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে রাস্তায় কি করতেছে, ভেহিকলস এর সংখ্যা বাড়তেছে। অ্যান্ড এটার কারণে কি হচ্ছে, মানে ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক সিস্টেমটা কি হয়ে যাচ্ছে, ম্যালফাংশনাল অ্যান্ড কি হয়ে যাচ্ছে, ক্যাওটিক হয়ে যাচ্ছে। মানে অনেক বেশি কোলাহলপূর্ণ হয়ে যাচ্ছে, অনেক বেশি ম্যালফাংশনাল মানে কি, মানে ঠিকমতো কাজ করতেছে না। আর ঠিকমতো কাজ করতে না পারা মানে কি, সেটা কি এটা কি ডিস্টার্বিং, তাই না? তো এইভাবে করে আমাদের পয়েন্ট বাই পয়েন্ট কি করতে হবে, আমাদের জিনিসটাকে ডেভেলপ করতে হবে। সো whenever we will be writing, আমাদের এরকম পয়েন্ট বাই পয়েন্ট জিনিসটাকে নোট করে 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 সামনে আগাইতে হবে। সবাই কি বুঝতে পারছি কথাটা? আচ্ছা, সো এরপরে যে জিনিসটা আসে সেটাকে বলা হচ্ছিল থিসিস স্টেটমেন্ট। Now থিসিস স্টেটমেন্ট ইজ এ ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর ইন্ট্রোডাকশন। অনেকে কি করে এটাকে আলাদা করে লেখে, মানে আপনার কিছু হলো এই ইন্ট্রোডাকশন এতক্ষণ একটু লিখলো, তারপর ছোট্ট একটা প্যারাগ্রাফ করে আবার থিসিস স্টেটমেন্ট একটা বড় বাক্য লেখে। নো, এটা কখনোই করা যাবে না। আনডিটাচেবল পার্ট মানে কি, অবিচ্ছেদ্য অংশ মানে কি, এটা অবভিয়াসলি আপনার কিসের সাথে লিখতে হবে, ইন্ট্রোডাকশনের সাথেই লিখতে হবে। থিসিস স্টেটমেন্ট মানে এবং থিসিস স্টেটমেন্ট আমরা কাকে বলি, থিসিস স্টেটমেন্ট ইজ দ্য থিং যেখানে আমরা আমাদের এসের ফুল ফাংশনালিটি সবকিছু কি করি আমরা, আপনার কিছু হলো যে মেইন জিস্ট, আমরা কি করতে যাচ্ছি, আমরা কি এগ্রি করবো না ডিসএগ্রি করব, আমরা কি এটা একটা অপিনিয়ন বেসড এসে লিখতে যাচ্ছি কিনা, তারপর ডেসক্রাইবিং বা আপনার কিছু হলো ডেসক্রিপটিভ এসে হইলে সেটা যে আমরা ডেসক্রাইব করতে যাচ্ছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে হলে সেটা যে আমরা অ্যাডভান্টেজটা বা ডিসঅ্যাডভান্টেজ আমরা লিখতে যাচ্ছি, মানে মোরলেস কজ এন্ড ইফেক্ট হলে কজ এন্ড ইফেক্ট গুলো ব্যাখ্যা করব, সেই সব কথা আমরা কি করব থিসিস স্টেটমেন্টে দেখাবো। মানে থিসিস স্টেটমেন্টে দেখেন আমরা কিন্তু আমি কিন্তু লাস্টে আরেকটা কথা লিখছি যে হিয়ার উই অ্যানাউন্স হাউ দ্য এসে উইল বি, যে এসেটা কিরকম হবে সেটা আমরা কি করে থাকি, এখানেই ব্যাখ্যা করে থাকি। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? আচ্ছা, এখন এইখানে এতদূর আসার পরে তাহলে এটার আগে আমাদের একটা ডিজাইন করতে হবে, সেটা কি, এটাকে বলে ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে। যেমন আমরা ঢাকা ট্রাফিক সিস্টেমের কিছু পজিটিভ আর নেগেটিভ দিক ধরার চেষ্টা করি। এখন বলতে পারেন স্যার ঢাকা ট্রাফিক সিস্টেমের পজিটিভ দিকও আছে, আসেন আমরা একটু আলোচনা করি। প্রত্যেক এই এগ্রি ডিসএগ্রি এসে থাকলে এগ্রি পক্ষে ডিসএগ্রি পক্ষে আপনাকে কি করতে হবে, কিছু কিছু পয়েন্ট ডেভেলপ করতে হবে। সেটা কেন করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেটা হচ্ছে ঢাকা ট্রাফিকের পজিটিভ জিনিস কি হতে পারে, এনি আইডিয়া? ঢাকা শহরে বড় হয়েছেন কে কে এখানে? কখনো এরকম শুনছেন ব্যাংক ডাকাত করিয়া 80 কিলোমিটার/আওয়ার স্পিডে গাড়ি চালাইয়া ডাকাত দল পালাইয়া গেল? কখনো শুনছেন? বরং আমার জীবনে একটা ঘটনা আমার মনে আছে, 2015 সালের ঘটনা। নর্থ সাউথের সামনে থেকে আইবি আছে না, নর্থ সাউথ আইবিতে পাশাপাশি একটা এলিয়ান আপনার কিছু 2015 সরি মানে নতুন এলিয়ান আর কি 2013-14 মডেলের এলিয়ান ড্রাইভ করে টান মারছে। তখন মানে এয়ারপোর্টের আগে একটা ইউটার্ন ছিল, খিলক্ষেতের পরে আরেকটা ইউটার্ন ছিল, ওগুলো তখন বন্ধ করে দিচ্ছে। ওই ইউটার্নে গিয়ে ও কি করছে, সিগনালিকে আটকে গেছে। পিছনে পিছনে লোকজনও দৌড়াচ্ছিল, মানে ধরে ফেলছে। সো আমরা বলতে পারি লেস ক্রাইম গেট অ্যাওয়ে, লেস ক্রাইম গেট অ্যাওয়ে মানে অপরাধ করে বেশি পালানোর সুযোগ নাই। নাম্বার টু বুমিং স্ট্রিট ইকোনমি। বুমিং স্ট্রিট ইকোনমি, স্যার এটা কি জিনিস বুঝাচ্ছি? ভাইয়া 2টা লস্যি নেন, আপা ফুলদানি নেন, ভাইয়া বই কিনবেন, আসে না লেবু কিনবেন, তোয়ালে কিনবেন। আপনার কখনো যদি বিজয় সরণি প্রধানমন্ত্রী অফিসের সামনের সিগন্যালটাতে দাঁড়ান, মানে সেখানে শুধুমাত্র মনে হয় লাইভ ফুড ক্যাটারিং বিক্রি করা বাকি। আচ্ছা লাইভ ফুড ধরা যায়, পেয়ারা
আমরা এগুলোকে যদি ফুড ধরেন, ফ্রুট, ইয়েস, মানে ফুডও আছে। এই যে স্ট্রিট ইকোনমি কি হচ্ছে, বুম করতেছে, ঠিক আছে। অ্যান্ড দেন নাম্বার 3, পিপল টেন্ডস টু ওয়াক। তাহলে কি হচ্ছে, মানুষের শরীর ভালো থাকতেছে। পিপল টেন্ডস টু ওয়াক, টেন্ডস টু ওয়াক, মানুষ কি করে, জ্যামের কারণে ধর তোর বাসা থেকে নেমে যায়, গাড়ি থেকে নেমে যায়, করে না এরকম? হ্যাঁ, ওকে। নেগেটিভ যেটা আমাদের লাগে, ফার্স্ট অফ নেগেটিভ কি, ওয়েস্টেজ অফ টাইম। নাম্বার 2, এটা খুব মর্মান্তিক, মেডিকেল ইমার্জেন্সি ফেইলিয়ার। নাম্বার 3, environment pollution. আচ্ছা, সো দেখেন, আমরা যখন থিসিস স্টেটমেন্ট লিখবো, আমরা যে পয়েন্টে এগ্রি করতেছি বা যে পয়েন্টে ডিসএগ্রি করতেছি, এই আর্গুমেন্ট, এটাকে আর্গুমেন্টেটিভ এসে বলে, আমরা নেক্সট ক্লাসে বুঝাবো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা পুরোটা বড় করে লিখতে হবে। যেমন এটার ক্ষেত্রে আমাকে লিখতে হবে, I agree with the disturbance of Dhaka traffic system due to the wastage of time, comma, occurring medical emergency failures and creating environment pollution অথবা causing environment pollution। দেখেন, একটা বড় বাক্য হইলো না, এটা কিন্তু বেশ বড় বাক্য হইলো। আরেকটা জিনিস খেয়াল করছেন, আমি কথাটা কি বলছি, আই। এসেতে নোট নেন, এসেতে আপনার টাস্ক 2 এর আমরা সবসময় কি করব, ফার্স্ট পারসনে লিখবো। কে লিখবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ আপনার এসে আপনার রচনা করতেছেন, এটা কে কয়জন লিখতেছেন আপনার খাতায়, আপনি একাই লিখতেছেন, তাহলে এটা কি হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আই দিয়ে লিখবেন সবসময়, বুঝতে পারছি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সবসময় লেখা হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার। থিসিস স্টেটমেন্টটা আবার বলছি একটু আগে, মানে বেসিকটা বুঝে নিই। আর যেমন টাস্ক 2 কিন্তু আমরা লিখবো উই দিয়ে, কারণ আপনাকে ছিল, আপনাকে ইনফরমেশনটা আগে থেকে কি করা হচ্ছে, আপনাকে প্লট করা হচ্ছে, অ্যান্ড আপনাকে কি করা হচ্ছে, ইনফরমেশনটা যখন আপনাকে আগে থেকে প্লট করা হচ্ছে, তার সাথে কি করা হলো, এটার সাথে ইনফরমেশনটা আপনাকে দেওয়া হচ্ছে, বা আপনার কাছে হলো, ওইখানে আপনারা কি করতেছে, সবাই মিলে একটা জিনিসের উপরে লিখতেছে, আর এখানে কি করতেছে, একটা জিনিসের উপরে এক একজন এক একভাবে লিখতেছে। সো রচনার ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে বা টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা কি করব, আই লিখবো। টাস্ক 1 এর ক্ষেত্রে আমরা কি করব, উই লিখব। ইউ গেট মাই পয়েন্ট? যেমন কোনটা, টাস্ক 1 এ আমরা উই দিয়ে লিখব, কারণ সবাই দেখতেছি, তাই ওটা তো আমরা এমনিও লিখি, হিয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড, হিয়ার উই সি দ্যাট, ফ্রম হিয়ার ইট ক্যান বি সিন দ্যাট। ওখানে তো মানে আপনার কাছে হলো সবাই দেখতেছে, কারণ আপনার কাছে হলো এখানে তো ডেটাটা অলরেডি আপনার কাছে প্লটেড, আপনার কাছে দেওয়া। টাস্ক 1 ডেটাবেস না। আবার একাডেমিক যদি জিটি হইতো না, জেনারেল ট্রেনিং এ, সেখানে আবার তো আপনি ওইখানে তো লেটার লেখা লাগে, ওইখানে আবার আই দিয়ে লিখতে হয়। পারসেপশন, দৃষ্টিভঙ্গি। যেমন টাস্ক 2 এর ক্ষেত্রে হচ্ছে হলো, এখানে রচনাটা কে লিখতেছে, এই রচনার রচয়িতা কে পরীক্ষার হলে, আমি নিজে, তাহলে কি হবে, আই। আর টাস্ক 2 টা কি করতেছেন, একটা গিভেন ডেটা সেটের উপরে সবাই লিখতেছে, তখন কি হচ্ছে, উই। অথবা প্যাসিভ ফর্মে দিয়ে দেবেন, ইট ক্যান বি সি দ্যাট ফ্রম দ্য ডায়াগ্রাম উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য, ইট ক্যান বি সিন ফ্রম দ্য ডায়াগ্রাম দ্যাট, এভাবে আপনারা দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বলি, সেটা হচ্ছে টাস্ক 2 এর ক্ষেত্রে, টাস্ক 2 এর ক্ষেত্রে, ও থিসিস স্টেটমেন্ট আমি আবার একটা বলি, আই এগ্রি, যেমন এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, আই এগ্রি, যদি আমরা নেক্সট ক্লাস আবার ব্যাখ্যা করব, I agree with the disturbance of Dhaka traffic system due to the wastage of valuable time, occurring medical emergency failures, and causing environmental pollution. এখন বলতে পারেন যে স্যার এত বড় একটা বাক্য, ইয়েস, আমি কিন্তু বলছি যে ওয়ান লং সেন্টেন্স, একটা লম্বা বাক্য থাকবে। সো এখানে আমরা কি করব, সবকিছু মেনশন করব। সব ধরনের এসেতে কিন্তু লজিকগুলা বা কি পয়েন্টসগুলা কিন্তু আপনাদের দেওয়া লাগবে না। কিছু মানে কিছু কিছু এসে থাকবে, কিছু কিছু না, বেশ কিছু এসে থাকবে যাদের কি বলে এটাকে, আপনার কিছু হলো মানে থিসিস স্টেটমেন্টটা জেনেরিক হবে। এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে ব্যাখ্যা করব, ওকে। সবাইকে ইন্ট্রোডাকশনটা ডেভেলপ করা বুঝতে পারছি? একটা জিনিসকে খেয়াল করছেন, আমরা ইন্ট্রোডাকশনটা অনেক যত্ন করে বানানোর চেষ্টা করতেছি, কেন বলতে পারেন? ইয়া,
কাইন্ড অফ আপনি যে কথাটা বললেন যে স্টার্টিং যদি আমার ভালো হয় তাহলে আমার আগে দর্শনদারি তারপরে কি গুণ বিচারি, তাই না? আরেকটা কারণে আমরা এরকম ভাবে লিখলাম, মানে এতটা ডেভেলপ করার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন কনক্লুশনের পাশে আমি কি লিখছি, ইট মাস্ট বি আ গুড অ্যান্ড, কথাটা কি লিখছি স্যার, কথাটা মাই ডিয়ার স্টুডেন্টস, আপনার কোনোভাবে কনক্লুশন যদি মিস করে ফেলেন, আপনি যদি কোনো রকম ভাবে আপনার কনক্লুশন যদি এবড়ো খেবড়ো ল্যাবা ছ্যাবা টাইপের কনক্লুশন হয়, লিখতে গিয়ে শেষ করতে পারেন নাই, ছোটবেলায় যেমন হইতো না যে মানে ঘন্টা পড়ে গেছে তারপরে উপসংহার কনক্লুশন লেখা শুরু করছেন, আচ্ছা ওইটা করে এখন তো আর ওরকম করার সিচুয়েশনও নেই, কারণ এখন তো মানে বন্ধ হয়ে যাবে আপনারগুলো, সাথে সাথে উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে আর কি, সাবমিট হয়ে যাবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে আর কি, এখন তো কম্পিউটার বেস না। আচ্ছা, সো ইট মাস্ট বি আ গুড অ্যান্ড হোয়াট কমপ্লিটেড ওয়ান। এখন বলতে পারেন যে স্যার এর মধ্যে আমি আবার কি ডিমান্ড করছি, গুড ভালো হইতে হবে, কমপ্লিটেড হইতে হবে, ভালো হইতে হবে। এখন এটা কেমনে পসিবল? পসিবলটা হচ্ছে কি দেখেন, একটা কথা বলি যে যে টাইমটা একটা হচ্ছে হলো আপনার কাছে তখন মাথার মধ্যে কোনো চিন্তা করার শক্তি নাই, বিকজ পরীক্ষা দিতে দিতে ইউ আর টায়ার্ড। দেখেন আপনি যদি বাই দ্য ওয়ে টাস্ক 1 টাস্ক 2 এর মধ্যে আপনি ইচ্ছা করলে যেটা আপনার আগে ইচ্ছা সেটা লিখতে পারেন। আপনার যদি ইচ্ছা আপনি আগে টাস্ক 2 লিখতে পারেন তারপর টাস্ক 1 লিখবেন, আপনার যদি মনে হয় যে আপনি আগে টাস্ক 1 লিখবেন তারপর টাস্ক 2 লিখবেন, আপনি সেটাও করতে পারেন। এটা আপনার কাছে এই লিবার্টি আছে, এই ফ্রিডম আছে, এটা সবসময় থাকে আর কি। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাবাউট টাস্ক 2। টাস্ক 2 এর আর কি আপনার কনক্লুশনটা সহজভাবে লেখার একটা বুদ্ধি আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখেন হোয়াট ইজ ইউর ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি। আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে এই যে আমরা ইন্ট্রোডাকশনটা ডেভেলপ করলাম, এই ইন্ট্রোডাকশনটা অ্যাকচুয়ালি কি, এই ইন্ট্রোডাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্টার্টিং সামারি, মানে আমার পুরা এসেতে কি হচ্ছে সেটার সামারি, আর আপনার কনক্লুশন হচ্ছে নাথিং বাট এন্ডিং সামারি। আমরা নেক্সট ক্লাসগুলোতে বলবো যে অনেকে কি করে কনক্লুশনের মধ্যে অপিনিয়ন দেয়, কনক্লুশনের মধ্যে সিদ্ধান্ত দেয়, এটা করা যাবে না। এটা কেন করা যাবে না নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব, কিন্তু আগে বোঝেন আপনার কনক্লুশনে আমাদের কি আসতে হবে জিনিসটা, কনক্লুশনে আপনার কিছু হলো প্রপার ওয়েতে এটা লেখার ব্যবস্থা করতে হবে, বা প্রপার ওয়েতে এটাকে স্ট্রাকচারাল ভাবে সাজাইতে হবে। So in this case, conclusion becomes মানে heavy and better if you just rewrite it from the introduction. মানে আপনার কনক্লুশনটাকে জাস্ট আপনি কি করেন, আপনি ইন্ট্রোডাকশন মানে যখন পরীক্ষার হলে আপনার চিন্তা করার মতো ধৈর্য শক্তি সময় নাই, জাস্ট ডু দিস থিং। আপনি আপনার ইন্ট্রোডাকশন লিখছেন সুন্দর করে সাজায়ে। এখন ইন্ট্রোডাকশনটা কি ছিল, ইন্ট্রোডাকশনটা ছিল হলো হলো আপনার স্টার্টিং ভাইভ। জেনজিরা তো ও ডু 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 ডু। মানে এটাতে কি থাকে, একটা স্টার্টিং ভাইব থাকে না। এখন এই স্টার্টিং ভাইবটারে কি করেন, আপনার কি হচ্ছে হলো রিরাইট রিরাইট করেন, রিরাইট করে কি করেন, এটার মধ্যে আপনার কি হচ্ছে হলো নিয়ে আসেন এন্ডিং ভাইব, অ্যান্ড এন্ডিং ভাইব দেওয়ার পরে সাথে সাথে আপনার কাছে কি চলে আসলো, কনক্লুশন। সো ইয়োর কনক্লুশন ইজ নাথিং বাট দ্য অপোজিট, অপোজিট না মানে একই জিনিস, জাস্ট আপনার লেখার মানে মানে ভাইবটা মানে এনভায়রনমেন্টটা কি হইতে হবে, একটা হচ্ছে স্টার্টিং আর একটা কি এন্ডিং। সো এইভাবে আমরা কি করতে পারি, জাস্ট সহজে করে রিফ্রেশ করে রিরাইট করে দেখেন। কনক্লুশন আমরা তো বেশি লিখবো না, আমরা লিখবো 3টা থেকে 4টা বাক্য সর্বোচ্চ। কনক্লুশনে আমরা 30 থেকে 40 ওয়ার্ড আমরা লিখবো, এর বেশি আমরা লিখবো না। সো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনার কনক্লুশন শেষ করতে পারেন। তবে মনে রাখতে হবে টিচার যখন খাতা দেখা শুরু করে বা আপনাদের ক্ষেত্রে যখন মানে এক্সামিনার চেক করে, তখন আগে সে দেখে আপনি কনক্লুশন প্রপারলি লিখছেন কিনা। আগে টাস্ক 2 এর ক্ষেত্রে মানে মানে আপনার পেপার বেসড এক্সামের ক্ষেত্রে একটা সমস্যা দেখতাম, সেটা হচ্ছে অনেকে এই ভয়ের চোটে আগে কনক্লুশন লিখে ফেলতো, তারপরে কি লাস্ট মানে সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ আর কনক্লুশনের মাঝখানে অনেক সময় এতখানি গ্যাপ, মানে 2-3 লাইন 4 বাক্য গ্যাপ হয়ে গেছে, কারণ ওই যে আগে এত কনক্লুশন ভয়ের চোটে লিখে ফেলছে। ঠিক আছে, কম্পিউটার বেস টেস্টে একটা মজা আছে, এটা কোনো সমস্যা নেই, আপনি আগে কনক্লুশনটা লিখে আপনি তো জাস্ট কার্সারটা কি করে উপরে লিখতে থাকবেন, ঠিক আছে, লিখে 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 লিখে, কারণ আপনার তো আর এখানে জায়গা অ্যাডজাস্ট করার কিছু নাই, আপনি জাস্ট এখানে পরে কি করে দেবেন, টাস্ক মানে স্পেস বারগুলো জাস্ট ডিলিট করে দেবেন, ব্যাক স্পেস দিয়ে শেষ, অ্যাডজাস্টেড হয়ে গেল। তো আপনি ইচ্ছা করলে আগে কনক্লুশনটা লিখে দিতে পারেন। তবে
আপনি যদি একটা প্রপারলি ক্লিয়ার এসে না লিখেন, আপনার কিন্তু টাস্ক রেসপন্সে আপনার স্কোর 5 বা 5-এর নিচে নেমে যাবে। সো একটা প্রপার, এই জন্যই বলতেছি যে আপনি অনেক ক্রিয়েটিভ কনক্লুশন লেখার আগে আপনি স্ট্রাকচারাল ভাবে কারেক্ট একটা কনক্লুশন লেখেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, সুখের চেয়ে সন্তুষ্টি বেশি দরকার। মানে আপনি অনেক হ্যানকারিঙ্গা ত্যানকারিঙ্গা টাইপের একটা কনক্লুশন লেখার চাইতে ইট ইজ মোর ইম্পর্টেন্ট, it is more important that you complete the essay with a proper conclusion. বুঝতে পারছি কথাটা? অনেক ক্রিয়েটিভ একটা কনক্লুশন লেখার চাইতে একটা স্ট্রাকচারালি কারেক্ট কনক্লুশন প্লেস করে লেখাটা দরকার। এবং সেটার জন্য বুদ্ধিটা কি, আমরা ইন্ট্রোডাকশনটাকে এমন ভাবে ডেভেলপ করব যাতে পরবর্তীতে আমরা এই ইন্ট্রোডাকশনটাকে ছোট করে বা রিরাইট করে আমরা আমাদের কনক্লুশনটাকে লিখতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, একটা জিনিস আমি একটু মেনশন করে দিই আপনাদেরকে এখানে। যদি আমরা 3টা বডি প্যারাগ্রাফ লিখি, আমরা যদি 3টা বডি প্যারাগ্রাফ লিখি, সেই ক্ষেত্রে আমরা এক একটা এসেতে মানে এখানে আপনার কিছু হলো ইয়েস, হ্যাঁ, এখানে হচ্ছে হলো 40 থেকে ইন্ট্রোডাকশন আমরা 40 থেকে 50 ওয়ার্ড লেখার চেষ্টা করব। তারপর বডি প্যারাগ্রাফ যদি 3টা বডি প্যারাগ্রাফ লিখি, সেই ক্ষেত্রে 70 থেকে 80 ওয়ার্ড করে লিখব। যদি আমরা 3টা বডি প্যারাগ্রাফ লিখি তাহলে কত ওয়ার্ড লিখবো এক একটাতে? 70 থেকে 80 ওয়ার্ড করে লিখব। কনক্লুশনে হচ্ছে আমরা কত ওয়ার্ড করে লিখবো? 30 থেকে 40 ওয়ার্ড করে লেখার চেষ্টা করব। আর যদি আমরা 2টা বডি প্যারাগ্রাফ লিখি, সেই ক্ষেত্রে আমরা 100 থেকে 120 ওয়ার্ড করে লেখার চেষ্টা করব। 100 থেকে 120 ওয়ার্ড লেখার চেষ্টা করব। বুঝতে পারছি কথাটা? সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশন কনক্লুশন সবসময় সেম, কিন্তু আমরা কি করব, আপনার কাছে হলো বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে মানে 3টা বডি প্যারাগ্রাফ লিখলে কি করব 70 থেকে 80 ওয়ার্ড, আর 2টা বডি প্যারাগ্রাফ লিখলে কি করব 100 থেকে এক একটাতে 100 থেকে 120 ওয়ার্ড করে লিখব। বুঝতে পারছি? এখন বলতে পারেন, অনেকে বলতে পারেন যে স্যার 100 থেকে 120 ওয়ার্ড মানে কত সেন্টেন্স? 10 থেকে 12 সেন্টেন্স। আপনি এক একটাতে গড়ে যদি 10টা করে ওয়ার্ড হয়, একটা সেন্টেন্সে যদি 10টা করে গড়ে ওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে আপনি কত ওয়ার্ড করে লিখতেছেন? আপনার কিছু হলো কি বলে 120 মানে 120 ওয়ার্ড। যেমন 70 থেকে 80 ওয়ার্ড মানে আপনি কি হচ্ছে 7টা থেকে 8টা সেন্টেন্স আপনি লিখতেছেন। বুঝতে পারছি? এনি কোশ্চেন? So this is it. ও বাবা, আজকে ম্যাক্সিমাম হচ্ছে 250, ম্যাক্সিমাম 250 না, মিনিমাম 250। মিনিমাম 250। হ্যাঁ, যত ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা ওয়েস্ট হবে না, যত ইচ্ছা তত লিখবে। টাইম ওয়েস্ট হবে, আপনি লেখা টাইমে পাবেন না তো। সেটাই তো, যত ইচ্ছা তত কেন লিখে? 310 থেকে না, আপু ব্যাপার আছে। ব্রিটিশ কাউন্সিলের ট্রেনাররা যারা মাস্টার ট্রেনার তারাই বলে দেয় 310 থেকে 330 ওয়ার্ড লিখতে। এখন এই সব করে করে লিখবো 310। না, ওইটা লিখতে লিখতে না। ও বাই দ্য ওয়ে, ওয়ার্ড কাউন্ট দেখায় কম্পিউটার বেসড ওয়ার্ড 310 মিলিয়ন আপনি লেখা করবেন। ও কনক্লুশন ছাড়া কনক্লুশনটা নিচে আগে লিখতে বলছো না, ওটা আগে লিখে দেবো, ইন্ট্রোডাকশন উপরে লিখে মাঝখানে যে ফাঁকাটা রাখবো ওইটা। এই বুদ্ধি ভালো, আমি আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ হার, আই এগ্রি উইথ হার। আমি এটা শেষ করে মানে উপরে আর নিচে এটা পড়া করে মাঝখানে কোনো কিছু টাইপ করব, দেখবো যে কত এরপর মার্ক বড় বড় শেষ। এরপর মার্ক কমবে কোথায় জানেন? মার্ক কমবে হলো এখানে কোয়েন্স কোয়েশনে, লজিক্যাল প্রোগ্রেশন অফ প্যারাগ্রাফিং। দেখবেন এই যে এখন তো প্যারাগ্রাফিং বুঝাই নাই, ক্লাস সামনে 2 ক্লাসে তো প্যারাগ্রাফিং বুঝাবো, তখন বুঝবেন আচ্ছা ঠিক আছে প্যারাগ্রাফ ঠিক মতো কেন লেখা লাগবে, সবই দরকার আছে। হ্যাঁ, লিখবো তো ঠিক মতো, কিন্তু ওটা টাইপ করবো, টাইপ টাইপটা তো যখন লিখবো তখন তো নিচেই পয়েন্টটা উঠবে, তাই না? হ্যাঁ, এক্সট্রা মানে আমি তো ফার্স্টে শুরু করে চিন্তা করবো বর্ডের ভিতরেরটা, বেস ওটা করে লেখা করে যদি দেখি যে পয়েন্টটা বরাবর আসে না, তখন এক্সট্রা উপরে নিচে লেখা তো কম্পিউটার টাইপ, আবার খাতাতে কেটে আবার লিখতে হয়, তাহলে আমি ওখানে স্পেস দিয়ে উপরে নিচে কিছু অ্যাড করে দিয়ে শেষ করে দেবো। ওকে, এটা হইলে স্যার আমার স্যার ব্রেনটা কম কষ্ট দিতে, মানে আমার ব্রেনে বেশি কষ্ট দিতে চায় না। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ তাহলে। ওকে, থ্যাংক ইউ।